যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোম্পানি কোনটি, তাহলে হয়তো আমরা অনেকেই অ্যাপল, গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া কিংবা অ্যামাজনের নাম বলবো। কিন্তু যদি বলি এইসব কোম্পানির পেছনে আছে একটি মাত্র কোম্পানি, তাহলে নিশ্চয়ই অবাক হবেন। অবিশ্বাস্য হলেও সত্য যে বিশ্বের প্রায় সকল শীর্ষ কোম্পানির শেয়ার হোল্ডার একটি কোম্পানি হল ব্ল্যাকরক। প্রযুক্তি, ব্যাংক, ওষুধ, জ্বালানি কিংবা প্রতিরক্ষার মতো এমন কোনো খাত নেই যেখানে ব্ল্যাকরকের বিনিয়োগ নেই। ব্ল্যাকরক শুধু বিশ্বের বড় বড় কোম্পানিতে বিনিয়োগই করে না, বরং ওইসব কোম্পানি কিভাবে পরিচালিত হবে সেক্ষেত্রেও ব্ল্যাকরক দিক নির্দেশনা দেয়। বর্তমানে ব্ল্যাকরক $15 ট্রিলিয়ন বেশি সম্পদ পরিচালনা করে। বিশ্বের অধিকাংশ দেশের বাৎসরিক জিডিপিও এর চেয়ে অনেক কম। এমনকি 2008 সালে যুক্তরাষ্ট্রের মন্দার সময় মার্কিন সরকারও ব্ল্যাকরকের সহায়তা নিয়েছিল। ব্ল্যাকরকের মতো একটি বেসরকারি প্রতিষ্ঠান কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। ব্ল্যাকরক মূলত একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সাধারণত কোনো কোম্পানি পণ্য তৈরি করে অথবা সেবা বিক্রি করে আয় করে, কিন্তু ব্ল্যাকরকের প্রধান কাজ হল অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ বিনিয়োগ এবং পরিচালনা করা। অন্যের সম্পদ ব্যবস্থাপনা ফি থেকেই ব্ল্যাকরক মূলত আয় করে থাকে। 1988 সালে নিউ ইয়র্কের একটি ছোট্ট রুমে 8 জন অংশীদার ব্ল্যাকরকের যাত্রা শুরু করে। দলটির নেতৃত্বে ছিলেন ল্যারি ফিঙ্ক। তিনি একজন মার্কিন ইহুদি ব্যবসায়ী। 1986 সালে সুদের হারের গতিপথ নিয়ে করা একটি ভুল অনুমানের কারণে তিনি প্রায় $100 মিলিয়ন ক্ষতির মুখে পড়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি ব্ল্যাকরক প্রতিষ্ঠা করেন। শুরুতে তাদের লক্ষ্য ছিল প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বন্ড বিনিয়োগ পরিচালনা করা এবং প্রতিটি পোর্টফোলিওর ঝুঁকি নিয়মিত পরিমাপ করা। সেই ধারণার উপর ভিত্তি করেই পরবর্তীতে ব্ল্যাকরকের সম্পদ ব্যবস্থাপনা ব্যবসা গড়ে ওঠে। ব্ল্যাকরক তার গ্রাহকদের সম্পদ বিনিয়োগ সংক্রান্ত সকল সিদ্ধান্ত গ্রহণ করে। ব্ল্যাকরক ঠিক করে কোন খাতে কত অর্থ যাবে, কতটা ঝুঁকি নেওয়া যাবে এবং কোন খাত থেকে কতটা দ্রুত সময়ে অর্থ ফেরত আনা যাবে। এরপর তারা সেই অনুযায়ী বিনিয়োগ করে। ব্ল্যাকরক প্রধানত 2 ধরনের ফান্ডে বিনিয়োগ করে: অ্যাক্টিভ ফান্ড এবং ইন্ডেক্স ফান্ড। ফান্ড ম্যানেজার এবং গবেষকরা বাজার বিশ্লেষণ করে যেসব বিনিয়োগ করেন সেগুলোকে বলা হয় অ্যাক্টিভ ফান্ড। অন্যদিকে কিছু ফান্ড নির্দিষ্ট শেয়ার বাজার সূচক অনুসরণ করে। এই ধরনের তহবিলকে ইন্ডেক্স ফান্ড বলা হয়। S&P 500 সূচক অনুযায়ী ব্ল্যাকরক সবসময় যুক্তরাষ্ট্রের শীর্ষ 500টি কোম্পানিতে লাগাতার বিনিয়োগ করতেই থাকে। কিছু অর্থ আবার বিভিন্ন প্রজেক্ট, রিয়েল এস্টেট বা বেসরকারি প্রতিষ্ঠানের মতো অবকাঠামোতেও বিনিয়োগ করা হয়। এসব বিনিয়োগকে বলা হয় প্রাইভেট মার্কেট ইনভেস্টমেন্ট। ব্ল্যাকরক কখন কোথায় কত টাকা বিনিয়োগ করবে তার হিসেব করার জন্য আলাদিন নামে তাদের নিজেদের তৈরি একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে। ব্ল্যাকরকের আয়ের প্রধান উৎস হল সম্পদ পরিচালনার ফি। গ্রাহকের অর্থ কোনো ফান্ডে বিনিয়োগ করা হলে তার একটি ছোট্ট অংশ ফি হিসেবে ব্ল্যাকরক রেখে দেয়। ফান্ডের ধরন অনুযায়ী এই ফি কম বা বেশি হতে পারে, তবে ফির হার ছোট হলেও ব্ল্যাকরকের আয় অনেক বড়, কারণ তাদের অধীনে একসাথে বিপুল পরিমাণ সম্পদ পরিচালিত হয়। 2025 সালে ব্ল্যাকরকের মোট রাজস্ব ছিল প্রায় $24.2 বিলিয়ন। এর মধ্যে প্রায় $19.2 বিলিয়ন বিনিয়োগ পরিচালনা, প্রশাসনিক সেবা এবং বন্ড ও শেয়ার থেকে এসেছে। প্রযুক্তি এবং সাবস্ক্রিপশন সেবা থেকে প্রায় $2 বিলিয়ন তারা আয় করেছে। সব খরচ বাদ দেওয়ার পর 2025 সালে ব্ল্যাকরকের নিট মুনাফা ছিল প্রায় $5.6 বিলিয়ন। 2026 সালের মাঝামাঝি ব্ল্যাকরকের পরিচালিত সম্পদের পরিমাণ প্রায় $15.34 ট্রিলিয়ন পৌঁছে যায়। যুক্তরাষ্ট্র এবং চীন বাদে বিশ্বের অন্য কোনো দেশের এত বড় জিডিপি নেই। ব্ল্যাকরকের পরিচালিত এই বিশাল অর্থকে অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট বা AUM বলা হয়। এটি মূলত ব্ল্যাকরক তার গ্রাহকদের হয়ে যেই সম্পদ পরিচালনা করে তার বাজার মূল্য। শেয়ার ও বন্ডের দাম বাড়লে AUM এর দাম বেড়ে যায়। নতুন বিনিয়োগ এলেও এর পরিমাণ বাড়তে থাকে। আবার গ্রাহকেরা অর্থ তুলে নিলে বা বাজারে দরপতন ঘটলে এর দাম কমে যেতে পারে। এত বিপুল অর্থ পরিচালনার ফলে ব্ল্যাকরক একই সঙ্গে বিশ্বের হাজারো কোম্পানি, সরকার এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে। অন্যান্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেখানে নতুন কোনো ফান্ড হাতে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, সেখানে বিশ্বের শীর্ষ লাভজনক কোম্পানিগুলো নিজেরাই তাদের সমস্ত সম্পদ ব্ল্যাকরকের হাতে তুলে দিতে চায়। সেই সুযোগে ব্ল্যাকরক বিশ্বের বড় বড় কোম্পানির CEO নিয়োগ থেকে শুরু করে
পরিচালনা পর্ষদ নির্বাচন পর্যন্ত সকল ক্ষেত্রে নাক গলায়। শুধু তাই নয়, 2008 এবং 2020 সালে যুক্তরাষ্ট্রের চরম আর্থিক সংকটের সময় আমেরিকার সরকারও দেশটির সম্পদ পরিচালনার জন্য ব্ল্যাকরকের সহায়তা নিয়েছিল। এ থেকেই বোঝা যায় বিশ্বের অধিকাংশ মানুষ যে কোম্পানির নামই জানে না তারা আসলে পর্দার আড়ালে কতটা শক্তিশালী। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে এত বিস্তৃত আর্থিক এবং কর্পোরেট প্রভাব থাকাটা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ব্ল্যাকরকের সম্পদ ব্যবস্থাপনার ব্যবসা টিকেই আছে শুধুমাত্র একটি সফটওয়্যারের উপর ভিত্তি করে। বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলোর জন্য বিনিয়োগ করতে হলে প্রতিদিন অসংখ্য শেয়ার, বন্ড, ঋণ এবং মুদ্রার হিসাব করতে হয়। এই জটিল কাজ একটি ব্যবস্থার মধ্যে আনার জন্য ব্ল্যাকরক আলাদিন নামের একটি সফটওয়্যার তৈরি করেছিল। আলাদিন একই সাথে মার্কেটের তথ্য, বিজনেস পোর্টফোলিও, কেনাবেচা এবং আর্থিক নিয়মকানুন প্রক্রিয়া যাচাই করে। ফলে ব্ল্যাকরকের সকল বিভাগ একই তথ্যের ভিত্তিতে কাজ করতে পারে। শুধু তাই নয়, সুদের হার, মুদ্রার দাম কিংবা শেয়ার বাজারের পতন ঘটলে বিনিয়োগে কী ধরনের প্রভাব পড়তে পারে তাও আলাদিন সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। ব্ল্যাকরক তাদের এই আলাদিন সফটওয়্যারের সাবস্ক্রিপশনও বিক্রি করে। 200টিরও বেশি বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আলাদিন ব্যবহার করে, যার ফলে সফটওয়্যারটি প্রতি সপ্তাহে প্রায় 18 কোটি জটিল হিসেব সম্পন্ন করে। ব্ল্যাকরকের বিপুল ক্ষমতা এবং জটিল কার্যক্রমের বেশ কিছু অন্ধকার দিক রয়েছে। প্রথমত, বিশ্বের হাজারো প্রতিষ্ঠানে বিনিয়োগ থাকায় পৃথিবীর সকল খাতে এই কোম্পানিটি খবরদারি করে। দ্বিতীয়ত, এরা যাদের টাকা পয়সা রক্ষণাবেক্ষণ করে তাদের কাছে অনুগত থাকার বদলে উল্টো সেসব কোম্পানিকেই রীতিমতো নিয়ন্ত্রণ করে। কিছু ক্ষেত্রে ব্ল্যাকরক তাদের গ্রাহক কোম্পানির পলিসিও ঠিক করে দেয়। তাছাড়া সমালোচকদের মূল অভিযোগ হল ব্ল্যাকরক তাদের বিনিয়োগের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ কিংবা শ্রমিকদের অধিকার রক্ষার বদলে আর্থিক মুনাফাকে বেশি গুরুত্ব দেয়। তাদের হাতে বিপুল সম্পদ আর ক্ষমতার দাপট থাকার কারণে কোনো দেশের সরকার কিংবা সাধারণ জনগণ কারো কাছেই ব্ল্যাকরককে জবাবদিহি করতে হয় না। তবে ব্ল্যাকরকের সবচেয়ে অন্ধকার দিকটি হল তাদের মালিকানার ধরন। ব্ল্যাকরকের মতো একই ধরনের আরও দুটি প্রতিষ্ঠান হল ভ্যানগার্ড এবং স্টেট স্ট্রিট। ব্ল্যাকরক, ভ্যানগার্ড এবং স্টেট স্ট্রিটকে একসাথে বলা হয় বিগ থ্রি। বিগ থ্রির শেয়ার মালিকানা ঘেঁটে দেখলে একটি চমকপ্রদ চক্র লক্ষ্য করা যায়। যেমন ব্ল্যাকরক কোম্পানির উল্লেখযোগ্য শেয়ারধারী হচ্ছে ভ্যানগার্ড এবং স্টেট স্ট্রিট। আবার স্টেট স্ট্রিটের মালিকানায় অংশ রয়েছে ব্ল্যাকরক এবং ভ্যানগার্ডের। অন্যদিকে ভ্যানগার্ডের শেয়ার হোল্ডারদের মধ্যেও রয়েছে ব্ল্যাকরক। তার মানে উপর থেকে দেখতে তিনটি কোম্পানিকে আলাদা প্রতিষ্ঠান মনে হলেও ভেতরে ভেতরে এরা আসলে একই কোম্পানি। প্রকৃত মালিকানা আড়াল করার জন্য এরা এক ধরনের ছদ্মবেশ ধারণ করে আছে, আর এই ছদ্মবেশেই তারা সবার গোপনে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে যাচ্ছে। একটি মজার বিষয় হলো, আমরা মনে করি কোকাকোলা এবং পেপসি একে অপরের কঠিন প্রতিদ্বন্দ্বী, কিন্তু বাস্তবতা হলো এই দুটি ব্র্যান্ডের উল্লেখযোগ্য শেয়ারও ভ্যানগার্ড এবং ব্ল্যাকরকের হাতেই রয়েছে। তার মানে উপর দিয়ে আমরা যাদের প্রতিদ্বন্দ্বী মনে করি তারাও আসলে ভেতরে ভেতরে বিগ থ্রির হাতে বন্দী। বিগ থ্রি কিভাবে গোপনে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।